তাহলে এবারে আমরা যে টপিকটা জানবো সেটা কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির উপাদান, টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে আমরা একটু আগেই জানছিলাম কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির 4টি মেন টুলস রয়েছে, উপাদান রয়েছে, যার 1 নম্বরটা কি বলা দেখি, এনজাইম বা যাকে বাংলায় কি বলা হয়, উৎসেচক। এই এনজাইম সম্পর্কে আমরা জানবো, তাই তো। তারপর কি রয়েছে, বাহক ডিএনএ বা যেটাকে বলা হচ্ছে ভেক্টর ডিএনএ। 3 নম্বর বলা হচ্ছে কি পোষক কোষ। 4 নম্বর হলো প্যাসেঞ্জার ডিএনএ বা বহিরাগত ডিএনএ। पैसेंजर डीएनए और फॉरेन डीएनए বা বহিরাগত ডিএনএ খণ্ডক বা বহিরাগত ডিএনএ খণ্ডক। তাহলে এই 3টা উপাদান সম্পর্কে আমরা জানবো, যার প্রথমটাতে আমরা জানবো কি এনজাইম সম্পর্কে। তাহলে 1 নম্বরে আমরা কি উল্লেখ করব, উৎসেচক বা এনজাইম। তাহলে আমরা আরেকবার বলে রাখি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, ধরো এই একটা কোষ, তার মধ্যে কি রয়েছে ডিএনএ, তাই তো। এই ডিএনএকে অপর আরেকটা কার মধ্যে স্থানান্তর করা হবে, কোষের জিনোমের মধ্যে স্থানান্তর করে এর কি করা হবে, চারিত্রিক বৈশিষ্ট্যটার পরিবর্তন ঘটানো হবে, এবং একেই বলা হচ্ছিল কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং এর জন্য একটা বাহকের প্রয়োজন। এই যে ডিএনএটাকে এখান পর্যন্ত যে স্থানান্তর করা হবে তার জন্য একটা বাহকের প্রয়োজন হয়, যে বাহকটার নাম কি বলা হবে, ভেক্টর ডিএনএ। তাহলে কি কি উপকরণগুলো লাগলো, এনজাইম, ভেক্টর ডিএনএ, এটা হচ্ছে পোষক কোষ, আর বহিরাগত ডিএনএ খণ্ডক, অর্থাৎ যে ডিএনএটাকে আমরা একটা কোষ থেকে আরেকটা কোষে স্থানান্তর করব তাকে আমরা কি বলবো, প্যাসেঞ্জার ডিএনএ বা বহিরাগত ডিএনএ খণ্ডক। তাহলে আমরা প্রথমে যাব কি উৎসেচক সম্পর্কে, তাই তো। তাহলে দেখো এর বাইরে আবরক রয়েছে, তাই তো। যদি উদ্ভিদ কোষ হয় বাইরে কি থাকে, কোষ প্রাচীর, তার ভিতরে কি থাকে, কোষ পর্দা। তাহলে প্রথমে এই কোষ প্রাচীর এবং কোষ পর্দাগুলোকে কি করতে হবে, সরাতে হবে বা বিনষ্ট করতে হবে, তবেই আমরা ডিএনএ পর্যন্ত প্রবেশ করতে পারবো। যদি না কোষ প্রাচীর আমরা সরাতে পারি, ডিএনএ পর্যন্ত কি প্রবেশ করতে পারবো, তাই তো। তাহলে 1 নম্বর আমাদেরকে জানতে হবে উৎসেচকের আন্ডারে 1 নম্বর যেটা জানতে হবে, কোষ আবরক বিনষ্টকারী উৎসেচক। কি বিনষ্টকারী, কোষ আবরক বিনষ্টকারী এনজাইম, যে যাদেরকে বলা হয় লাইসিং এনজাইম। লাইসিস ঘটানো মানে কি, ধ্বংস করা বা বিদীর্ণ করা। এরা কি করবে, ওই কোষ প্রাচীরগুলোকে কি করবে, ধ্বংস করবে। তাহলে প্রথমে দেখো যেটা আমরা জানবো যে উৎসেচকটা, আমরা যদি দেখি ব্যাকটেরিয়া, আমরা ব্যাকটেরিয়া নিয়ে বেশিরভাগ কাজ করতেছি, এখানে কাজ করব। যদি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিনষ্ট করতে হয় তাহলে যে উৎসেচকটা লাগে সেটা হচ্ছে কি লাইসোজাইম। কোথায় উপস্থিত থাকে বলো দেখি আমাদের লাইসোজাইম উৎসেচক, লালারস উপস্থিত থাকে লাইসোজাইম উৎসেচক, বুঝা গেছে। তাহলে এই যে লাইসোজাইম উৎসেচক কি করে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে কি করতে পারে, সে ধ্বংস করতে পারে, বোঝা গেল। তাহলে ধরো এই যে ব্যাকটেরিয়া, তার বাইরে অবস্থিত যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরটাকে কি করে দিল, কোন উৎসেচক ধ্বংস করলো, লাইসোজাইম। এই লাইসোজাইম কার কোষ প্রাচীরকে ধ্বংস করে, ব্যাকটেরিয়া। 2 নম্বর, ধরো আমরা উদ্ভিদে বায়োটেকনোলজি প্রয়োগ করব, উদ্ভিদের ডিএনএটাকে আমরা নেব। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলো দেখি, সেলুলোজ, তাই তো। তাহলে সেলুলোজকে বিদীর্ণ করার জন্য যে উৎসেচকের প্রয়োজন হবে তাকে নাম দেওয়া হবে সেলুলেজ। তাহলে সেলুলেজ দ্বারা কার কোষ প্রাচীরকে আমরা বিদীর্ণ করতে পারবো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরকে আমরা বিদীর্ণ করতে পারবো, বোঝা গেছে। এরপরে ধরো ছত্রাক। ছত্রাক আমরা দেখছি যে, বলো ছত্রাক, আমি কি করব, এই যে এতটা জায়গা আছে, আমি কি বলছি যে মা লক্ষ্মী এখানেই বসুন। সেলুলোজ, সেলুলোজ হচ্ছে কিসে, সেলুলোজ আস্তে আস্তে আস্তে, সেলুলোজ কিসে ব্যবহার করা হবে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরকে বিদীর্ণ করার জন্য। এরপর আমরা, আচ্ছা সেলুলেজ এছাড়াও এখানে আরও এক প্রকার উৎসেচক ব্যবহার করা যেতে পারে,
পেকটিনেজ। কি উৎসেচক ব্যবহার করা যেতে পারে উদ্ভিদ কোষের ক্ষেত্রে? পেকটিনেজ ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর, ছত্রাকের কোষের কোষ প্রাচীরকে যদি বিদীর্ণ করতে হয়, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি? কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানটার নাম কি? কাইটিন। তাহলে এই ছত্রাকের কোষ প্রাচীরকে দূরীভূত করার জন্য আমাদের যে উৎসেচকটা প্রয়োজন হবে তাকে কি নাম দেওয়া হবে? কাইটিনেজ। এটা কাকে বিদীর্ণ করবে? ছত্রাক কোষের কোষ প্রাচীরকে কি করবে? তারা বিদীর্ণ করবে। তাহলে এতদূর পর্যন্ত দেখো, কোষ প্রাচীর আমরা বিদীর্ণ করে দিয়েছি। বলো, পেকটিনেজ এবং সেলুলোজ উভয়েই উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বিদীর্ণ করার জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা কাইটিনেজ জানবো। কাইটিনেজ কাদের কোষ প্রাচীর বিদীর্ণ করার জন্য ব্যবহার করা হয়? ছত্রাক কোষের কোষ প্রাচীরকে বিদীর্ণ করার জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে আমরা কোষ প্রাচীরকে বিদীর্ণ করে দিলাম। এরপর আমরা কতদূর পর্যন্ত পৌঁছে গেছি? একটা কোষের ডিএনএ পর্যন্ত পৌঁছে গেছি। তাহলে পুরা ডিএনএটাকে নিয়ে যেতে হলে এত বড় তখন 4-5টা মালগাড়িকে খুঁজতে হবে, বোঝা গেছে? তাহলে পুরাটা তো আমার দরকার নেই, বোঝা গেছে? তাহলে আমার যেই জায়গাটায় ধরো আমার সোনা দরকার, সোনা পুরা বড় মালগাড়ি, সেখানে কি পুরো এতটা সোনা থাকবে? একটা মালগাড়ি হলে হয়ে যাবে, তাই তো? একটা বগি হলে হয়ে যাবে। সেরকমই পুরা এত বড় মালগাড়ি বগিটার আমার দরকার নেই, সেখানে আমার দরকার একটা বগির দরকার আছে, বোঝা গেছে? সেখানে আমরা কি করব? পুরা ডিএনএটা লেয়ার দরকার নেই, সেখানে আমরা যেই জায়গাটার প্রয়োজন, যেখানে সোনা উৎপন্ন হয়, হীরা, সেই জায়গাটা আমাদের প্রয়োজন, বোঝা গেছে? তাহলে ওই জায়গার ডিএনএটাকে নিষ্কাশন করতে হবে, তাই তো? তাহলে ডিএনএ নিষ্কাশনের জন্য আমরা যে পয়েন্ট জানবো, ডিএনএ খণ্ডক বিনষ্টকারী, ডিএনএ খণ্ডক বিনষ্টকারী উৎসেচক। ডিএনএ খণ্ডক বিনষ্টকারী উৎসেচক। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, বোঝা গেল? উৎসেচকের আমরা 1 নম্বর উৎসেচক জানলাম, যেটা হচ্ছে কি? কোষ আবরক বিনষ্টকারী উৎসেচক। আর এটা আমরা জানবো ডিএনএ খণ্ডক বিনষ্টকারী উৎসেচক। এদেরকে বলা হয় ক্লিভিং এনজাইম। ক্লিভিং, এরা কাট ঘটায়, কাঁচি জানি আমরা, মলিকুলার সিজার, আণবিক কাঁচি। কাঁচি কি করে? ক্লিভিং করে, কাটে। এরকম এরা কি করবে? কাটবে। ডিএনএ তো এরকম সুতার মতো আছে, সেখানে কি করবে? কাটাক, এই সাইডে একটা করে কাটাক, ক্লিভেজ নেবার এ করবে। কি ইংরেজি টার্মটা উল্লেখ করলাম? ক্লিভিং। বোঝা গেল? তারা এটাকে কাটবে, কাঁচির মতো কি করবে? এটা কাটবে। ক্লিভেজের মাধ্যমে একটা কোষ থেকে দুটা কোষ কি হচ্ছে? মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়েছিল। এখানে কিন্তু বিভাজনে বাড়বে না, এখানে কি করবে? কাঁচি দিয়ে কাটা হবে, বোঝা গেল? তাহলে ডিএনএ খণ্ডক বিনষ্টকারী যে উৎসেচক, সেগুলো হচ্ছে দুটো রয়েছে। একটা হচ্ছে কি? এক্সোনিউক্লিয়েজ, আরেকটি হলো এন্ডোনিউক্লিয়েজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেয়। এক্সোনিউক্লিয়েজ কি, এন্ডোনিউক্লিয়েজ কি? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের শিখিয়ে রাখি। নিউক্লিয়েজ বলেছে না? যে সমস্ত উৎসেচক নিউক্লিক অ্যাসিডকে কি করে? খণ্ডিত করে, তাদেরকে আমরা কি উৎসেচক বলবো? নিউক্লিয়েজ। বোঝা গেছে? এখানে বলো, খণ্ডিত করবে, বোঝা গেছে? সেই সমস্ত উৎসেচকের শেষে কি নাম দেওয়া হয়? নিউক্লিয়েজ। এখানে একটা টার্ম তোমাদের বলে রাখি, এক্সো এবং এন্ডো। এক্সো মানে কি? বাইরে, ভেরি গুড। এন্ডো মানে কি? ভেতরে। তাহলে আমি এই জায়গাটা পরিষ্কার করি। দেখো, এইটা হচ্ছে কি? একটা ডিএনএ, বোঝা গেছে? এইটা হচ্ছে কি? তার ডিএনএ। একটা প্রান্ত 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটা হচ্ছে কি? 3 প্রাইম টু 5 প্রাইম। এক্সো মানে কি? বাইরে। আমরা জানি ডিএনএ অসংখ্য কি দ্বারা গঠিত হয়? নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়। কি দ্বারা গঠিত হয়? নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়। ডিএনএ এর গঠনগত এককের নাম কি? নিউক্লিওটাইড। তাহলে এই ডিএনএ মানে যেটা, এটা কি দ্বারা গঠিত? অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা গঠিত। তাহলে ডিএনএ কে আলাদা করা মানে একটা নিউক্লিওটাইড আলাদা হবে। যেরকম লম্বা চেন যদি থাকে, তোকে যদি বলা হয় চেনটাকে অর্ধেক করো, কি করবো তুমি? একটা আংটা যে তার সঙ্গে যুক্ত থাকে সেগুলোকে সরাতে হবে। তাহলে সেটাকে আমরা কি করতে পারবো? অর্ধেক করতে পারবো, তাই তো? তাহলে
এখানে কি করা হবে, এক্সো নিউক্লিয়েজ উৎসেচকটাকে কি বলা হচ্ছে, যে সমস্ত উৎসেচক ডিএনএর একটা প্রান্ত থেকে নিউক্লিওটাইডকে অপসারণ করবে। কোন প্রান্ত থেকে? ধরো এই 5 প্রাইম প্রান্ত থেকে এতদূর পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিন আছে, যে উদ্ভিদের ধরো আম গাছে, একটুকু আম গাছে দেখা যাবে 5 কেজি ফসল ধরিয়ে দিতে পারে, বা আরও 10-15 কেজি ফসল, তার ওয়েটের থেকেও বেশি ধরো ফসল করতে পারে। বোঝা গেছে যে জিনটা একটা বিজ্ঞানীরা পেয়েছেন, সেটা কোথায় আছে, ডিএনএটার একটা প্রান্তে আছে। তাহলে একটা প্রান্তে যদি থাকে, এক্সো নিউক্লিয়াস কি করা হবে, বিজ্ঞানীরা পেয়েছেন কোথায়, একটা প্রান্তে ডিএনএটাকে, জিনটাকে পেয়েছে। তাহলে একটা প্রান্ত থেকে জিনটাকে নিতে হবে, তখন যে উৎসেচকটা ব্যবহার করতে হবে সেটার নাম হলো এক্সো নিউক্লিয়েজ। মন দিয়ে শোনো, এরা কি করবে, যে সমস্ত উৎসেচক ডিএনএর একটা প্রান্ত থেকে কি করবে, নিউক্লিওটাইডকে অপসারণ করবে বা ডিএনএর খণ্ডককে অপসারণ করবে, তাদেরকে কি নাম দেবো আমরা, এক্সো নিউক্লিয়েজ। মানে অ্যাট দ্য এন্ড অফ ডিএনএ, এন্ড মানে একটা শেষ প্রান্ত থেকে তারা কি করবে, ডিএনএটাকে কি করবে, নিউক্লিওটাইডকে অপসারণ করবে বা ডিএনএটাকে খণ্ডিত করবে, এই জায়গাটা থেকে। বোঝা গেছে? আবার কোনো কোনো কোষের ক্ষেত্রে বিজ্ঞানীরা পেয়েছেন যে এর মাঝখানে আছে একটা জিন, গুরুত্বপূর্ণ ধরো জিনটা আছে, তাহলে মাঝখানে যে জিনটা আছে তাকে কি করা যায়, ক্লিভিং করার জন্য, কাটার জন্য যে উৎসেচকটা ব্যবহার করা হবে তার নামটা কি, এন্ডোনিউক্লিয়েজ। বোঝা গেছে? উইথ ইন দ্য ডিএনএ, অ্যাট এন্ড অফ ডিএনএ মানে এক প্রান্ত থেকে, মানে এক্সো, উইথ ইন দ্য ডিএনএ মানে একটা মানে মধ্যবর্তী অংশ থেকে। বোঝা গেছে? যখন মধ্যবর্তী অংশ থেকে ডিএনএ খণ্ডকে অপসারণ করা হবে বা নিউক্লিওটাইডগুলোকে অপসারণ করা হবে যে উৎসেচক দ্বারা, সেটাকে কি বলা হবে, এন্ডো নিউক্লিয়েজ। এরা মধ্যবর্তী অংশ থেকে নিউক্লিওটাইড অপসারণ করে, তারা কোন অংশ থেকে, প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে। বোঝা গেছে? এক্সো নিউক্লিয়েজ। বোঝা গেল? আমাদের কিন্তু এই এন্ডো নিউক্লিয়েজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই এন্ডো নিউক্লিয়েজ বায়োটেকনোলজির ক্ষেত্রে প্রচুর পরিমাণে কি করা হয়, প্রয়োগ করা হয় এই এন্ডো নিউক্লিয়েজ। এই এন্ডো নিউক্লিয়েজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাই এন্ডো নিউক্লিয়েজের একটা উদাহরণ আমরা জানবো, বিশেষ এক প্রকার রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়েজ উৎসেচক, যাকে বলা আছে কি, রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়েজ, রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়েজ। তাহলে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়েজ একটা কি উৎসেচকের উদাহরণ, এন্ডো নিউক্লিয়েজের উদাহরণ। তাহলে এবার আচ্ছা, একে ইংরেজিতে এইভাবে নাম দেওয়া হয়, রেস্ট্রিকশন বা এটাকে বলা হয় আর ই উৎসেচক। কি বলা হয়, আর ই উৎসেচক। বোঝা গেল? তাহলে আমরা এই পোর্শনটা পরিষ্কার করে দেই। তাহলে এখানে আমরা আজকে শুধু এই এনজাইমটা সম্পর্কে জানবো, এর পরেরটাতে আমরা জানবো ভেক্টর ডিএনএ, পোষক কোষ এবং প্যাসেঞ্জার ডিএনএ সম্পর্কে। এই প্যাসেঞ্জার ডিএনএ বা ফরেন ডিএনএ পরীক্ষায় প্রশ্ন দেয়, প্যাসেঞ্জার ডিএনএ কি বা ডিএনএ ইনসার্ট কি, আমরা আসবো একটু পরে পরে। বলো। তাহলে আমরা প্রথমে যে উৎসেচকটা সম্পর্কে এবার আমরা পড়ব, সেই উৎসেচকটার নাম কি, রেস্ট্রিকশন, বলতে পারে না, এন্ডো নিউক্লিয়েজ, যাকে শর্টে কি উৎসেচক বলা হয়, আর ই উৎসেচক বলা হয়। দেখো রেস্ট্রিকশন জিনিসটা কি, এন্ডো নিউক্লিয়েজ মানে কি, এরা ডিএনএর অন্তর্বর্তী স্থান থেকে নিউক্লিওটাইড অপসারণ করবে। রেস্ট্রিকশন মানে কি, তার একটা রেস্ট্রিকশন আছে, তার একটা নিয়ম আছে, তার একটা বাঁধা ধরা লাইভ আছে। তোদের মতো নয় এক্ষুনি যদি চলে গেলাম খেলাধুলা, এক্ষুনি মোবাইল ঘাটা, তারপরে এক্ষুনি মামা ঘর, এক্ষুনি দিদা ঘর, যত রকমের আছে। যারা মেন রেজাল্ট করে তারা কিন্তু শুধুমাত্র ফোকাস দেয় পড়াশোনার ক্ষেত্রে। বুঝা যায়? তার মামা ঘর কি, পিসি ঘর কি, কোন দিকে মনে হয় পিসি ঘরের রাস্তা তারা ভুলে যায়। বোঝা গেছে? মামা ঘরের রাস্তা সেরকমই, সেইটাকে বলা হচ্ছে কি রেস্ট্রিকশন বা রেস্ট্রিকশন। তাহলে এই রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়েজ কেন বলা হলো, এরা একটা নির্দিষ্ট স্থানে কাজ করবে। কোথায় কাজ করবে, একটা নির্দিষ্ট স্থানে কাজ করবে। অবশ্যই ডিএনএর অন্তর্বর্তী স্থান থেকে অবশ্যই, কিন্তু তারা একটা নির্দিষ্ট স্থান যেখানে সেখানে তারা কাজ করে না। বুঝা গেছে? এই কারণেই এই এনজাইমের এত ভ্যালু।
বোঝা গেল? তাহলে আমরা যখন জানবো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক, তার একটা ডেফিনেশন জানি। এটা কিন্তু হুট করে আমরা এটা সম্পর্কে বুঝতে পারবো না, এটা একটু ডেফিনেশন জানবো, উদাহরণ জানবো, তবেই এই উৎসেচকটা সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো। না হলে কিন্তু শুধু হুট করে ডেফিনেশন লিখলে জানা মুশকিল। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা আরই উৎসেচক জিনিসটা কি বলা হচ্ছে দেখো, যে সমস্ত এন্ডোনিউক্লিয়েজ উৎসেচককে, যে সমস্ত এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক ডিএনএর মধ্যে অবস্থিত, কার মধ্যে অবস্থিত? ডিএনএর মধ্যে অবস্থিত 4 থেকে 8টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? নিউক্লিওটাইড দ্বারা গঠিত রেস্ট্রিকশন অঞ্চলকে শনাক্ত করে। কাকে? রেস্ট্রিকশন অঞ্চল, বা এটাকে আরেকটা নাম দেয় শনাক্তকারী অঞ্চল। এই অঞ্চলকে শনাক্ত করে ওই স্থানে ডিএনএর খণ্ডীভবন ঘটায়। কার খণ্ডীভবন ঘটায়? একে কি নাম দেওয়া হয়? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কেন রেস্ট্রিকশন? এ ডিএনএর মধ্যে একটা রেস্ট্রিকশন অঞ্চল বা একটা শনাক্তকারী অঞ্চলকে গিয়ে শনাক্তকরণ করে। বোঝা গেছে? সেটা কি, কটা নিউক্লিওটাইড দ্বারা গঠিত বলে দেখি? 4 থেকে 8টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। যেমন যদি আমি একটু দেখি, এইটা ধরো একটা ডিএনএ, তার এই অংশে একটা রেস্ট্রিকশন অঞ্চল রয়েছে। ওই অঞ্চলটাকে সে প্রথমে শনাক্তকরণ করবে এবং ওই স্থানে গিয়ে সে কি করবে? খণ্ডীভবন ঘটাবে, কাঁচির ন্যায় কিটিক কিটিক, বোঝা গেছে? ক্লিভিং করবে, অর্থাৎ কেটে দিবে। তাহলে আমরা ডেফিনেশনটা কি লিখবো? যে সমস্ত এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক ডিএনএর মধ্যে রেস্ট্রিকশন অঞ্চলকে শনাক্তকরণ করে ওই অঞ্চলের ডিএনএকে কি করতে পারে? খণ্ডীভবন করতে পারে, তাকে আমরা কি বলবো? কি উৎসেচক বলবো? আরই উৎসেচক। তাহলে এখানে আমাদেরকে 3টা টার্ম জানতে হবে। একটা রেস্ট্রিকশন অঞ্চলটা আবার কি? বা শনাক্তকারী অঞ্চলটা কি? কিরে মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব? প্যালেন্ড্রোমিক সিকোয়েন্স, হ্যাঁ প্যালেন্ড্রোমিক সিকোয়েন্স কি? আরেকটা জানতে হবে প্যালেন্ড্রোম কি। এই টার্মগুলো সম্পর্কে জানতে হবে, তবেই আমরা আরই উৎসেচকটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবো, না হলে সিনেমা দেখতে থাকবো ব্যাস। তাহলে আমরা এখানে জানবো প্যালেন্ড্রোম কি। এইটা একটা জিনিস লক্ষ্য করো, খুব ইন্টারেস্টিং। যে সমস্ত শব্দকে বা যে সমস্ত ওয়ার্ডকে বাম দিক বা ডান দিক, যে দিক থেকে উচ্চারণ করি না কেন একই মনে হবে। বোঝা গেছে? যে দিক থেকে উচ্চারণ করি না কেন তার যে বর্ণ বা তার যে লেটারগুলো একটার পর একটা বাম দিক বা ডান দিক উভয় দিকে একটার পর একটা বুঝবে, বা উভয় দিক থেকে আমরা উচ্চারণ করি না কেন একই মনে হবে। সেটা কি? আমরা যদি দেখি রমাকান্ত কামার, রমাকান্ত কামার বাম দিক থেকে পড়ো, ডান দিক থেকে পড়ো, রয়াকার ময়াকার, কান্ত কামার। বোঝা গেছে? রামাকান্ত কামার, এই তো কয়াকারে দিয়ে কান্ত কামার। বোঝা গেছে? কামার, হ্যাঁ রমাকান্ত কামার। বোঝা গেছে? রমাকান্ত কামার। এটা গেল ম্যাডাম, MADAM, MADAM। মালয়ালম, মালয়ালম, মা লয় আলম। বোঝা গেছে না যায়নি? তাহলে এই রকম যে সমস্ত শব্দগুলো আমরা দেখতে পাবো তাদেরকে আমরা কি নাম দেব? প্যালেন্ড্রোম। কি নাম দেব আমরা? প্যালেন্ড্রোম। তাহলে এই রকম প্যালেন্ড্রোম যুক্ত নিউক্লিওটাইডের সজ্জাক্রমকে আমরা কি সিকোয়েন্স বলবো? প্যালেন্ড্রোমিক সিকোয়েন্স। মানে এই জায়গায় যে নিউক্লিওটাইডগুলো থাকবে সেগুলোকে বাম দিক থেকেই একই রকম, আবার ডান দিক থেকেও যদি আমরা উচ্চারণ করি একই রকম মনে হবে। যেমন ধরো আমরা যদি দেখি GAATTC, এটা 5' to 3',
3' to 5'। সি এর সঙ্গে কোন নাইট্রোজেন বেস থাকে? ভুলে গেছো? জি। টি এর সঙ্গে কে থাকে? এ। টি এর সঙ্গে কে থাকে? এর সঙ্গে কে থাকে? জি এর সঙ্গে জি এ এ টি টি সি, জি এ এ টি টি সি। তাহলে যে 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 নিউক্লিওটাইড সজ্জাক্রম বাম দিক অর্থাৎ ডিএনএর 5' এবং 3' উভয় প্রান্ত থেকে উচ্চারণ করলে একই উচ্চারিত হয়, সেই সমস্ত সিকোয়েন্সকে আমরা কি বলবো? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এবং সেই সমস্ত শব্দকে আমরা কি শব্দ বলবো? প্যালিন্ড্রোম সিকোয়েন্স, প্যালিন্ড্রোম বলবো। তাদেরকে আমরা কি বলবো? প্যালিন্ড্রোম। তাহলে রেস্ট্রিকশন অঞ্চলটা কি, এবার এটা আমাদেরকে জানতে হবে। তাহলে রেস্ট্রিকশন অঞ্চলটা কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক ডিএনএর মধ্যে অবস্থিত 4 থেকে 8টি নিউক্লিওটাইড যুক্ত যে অঞ্চলকে শনাক্তকরণ করে, সেই অঞ্চলটাকে আমরা কি নাম দেব? রেস্ট্রিকশন অঞ্চল। সেই অংশে কি সিকোয়েন্স দেখতে পাওয়া যায়? প্যালিন্ড্রোম সিকোয়েন্স। তাহলে রেস্ট্রিকশন অঞ্চল কি? রেস্ট্রিকশন অঞ্চল কি? আরই উৎসেচক ডিএনএর মধ্যে অবস্থিত 4 থেকে 8টা নিউক্লিওটাইড যুক্ত যে অঞ্চলটাকে শনাক্তকরণ করে ওই অংশে ডিএনএকে খণ্ডীভবন করে, সেই অঞ্চলটাকে কি নাম দেওয়া হয়? রেস্ট্রিকশন অঞ্চল। ওই রেস্ট্রিকশন অঞ্চলটা কেন রেস্ট্রিকশন হলো, কেন আরই উৎসেচক শনাক্তকরণ করতে পারে, সেখানে কি সিকোয়েন্স আছে? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে। তাহলে এতদূর পর্যন্ত আমরা জানলাম। এরপরে আমাদেরকে জানতে হবে আবিষ্কার সম্পর্কে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন দেয়। আবিষ্কার কোন অঞ্চল? রেস্ট্রিকশন অঞ্চল। রেস্ট্রিকশন অঞ্চলের আরই উৎসেচক ডিএনএর মধ্যে অবস্থিত 4 থেকে 8টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত যে অঞ্চলটাকে শনাক্তকরণ করে, যাকে তাকে সে শনাক্তকরণ করে না, বোঝা গেছে? যেখানে সেখানে যে ডিএনএ পিএনএকে শনাক্ত করে, যেখানে প্যালিন্ড্রোম সিকোয়েন্স আছে সেই জায়গাটাকে কি করে? শনাক্তকরণ করে, বোঝা গেছে? এ কি আর যে সে এনজাইম নাকি যেখানে সেখানে ডিএনএকে কর্তন করে? এ তো নয়। তাহলে এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম আবিষ্কার জিনিসটা কি। সর্বদাই পরীক্ষায় প্রশ্ন দেয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক কি ছত্রাক থেকে উৎপন্ন হয়, আবিষ্কার হয়, না ভাইরাস থেকে, না ব্যাকটেরিয়া থেকে, না মানুষ থেকে আবিষ্কার হয়? পরীক্ষায় প্রশ্ন দেয়। এটা কিন্তু আবিষ্কার হয় কোথা থেকে? ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়া থেকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক আবিষ্কার হয়। কি করে? ব্যাকটেরিয়াকে কে আক্রমণ করে আমি বলছি বলো দেখি? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ সর্বদাই আক্রমণ করে। ব্যাকটেরিয়া একটা অ্যাডাপ্টেশন ঘটছে, সে কি করে? আমি শরীরে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ তৈরি করে দেবো। যখনই ব্যাকটেরিওফাজ আসবে ওকে কি করে দিবে? ধ্বংস করে দিবে বা ওকে মেরে দিবে। আবার কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নিজের মধ্যে আছে, ও তো নিজের ডিএনএকে ধ্বংস করে দিতে পারে। সেই কারণে আমরা পড়ছিলাম ডিএনএ এমআরএনএ 5' প্রান্তে কি থাকে? মিথাইল গ্রুপ যুক্ত থাকে, মিথাইলেশন ঘটে। আর 3' প্রান্তে পলি এ টেল থাকে নিউক্লিয়েজ উৎসেচকের হাত থেকে রক্ষা করার জন্য। এটাও এক প্রকার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, তাদের এরকম ঘটনা ঘটে। তাহলে কোথা থেকে আবিষ্কার হয় আরই উৎসেচক? ব্যাকটেরিয়া থেকে। সবার প্রথম আবিষ্কৃত যে আরই উৎসেচক সেটা কোন ব্যাকটেরিয়া থেকে বলা দেখি? হিমোফিলাস, HAEMO, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা নামক ব্যাকটেরিয়া থেকে সবার প্রথম আবিষ্কৃত এক প্রকার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক, যার নাম হলো HIND2। নামটা কি তার? HIND2। এ আবার কিরকম? একটু ভালো নাম হতে পারত, যে শুভঙ্কর বা রনিত 2, তারপরে পাগলু 2, নানান ধরনের নাম আছে। এ আবার কেমন? হিন্ড আবার 2 কি আবার শেষে? আচ্ছা, এটা হচ্ছে কি পরীক্ষায় প্রশ্ন দেয়। সবার প্রথম আবিষ্কৃত যে উৎসেচক, ফার্স্ট ডিসকভার, প্রথম আবিষ্কৃত হয়েছিল, বোঝা গেছে? তাহলে যে উৎসেচকটা সবার প্রথম আবিষ্কৃত হয়েছিল তার নামটা কি? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ব্যাকটেরিয়া থেকে আবিষ্কৃত HIND2। আরও কিছু কিছু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের যদি উদাহরণ দেওয়া হয়, ECOR1, বোঝা গেছে? ECOR1 বোঝা গেল? তাহলে এই যে নামকরণটা কিভাবে হলো এইটা একটু আমাদেরকে জানতে হবে। কিভাবেই বা নামকরণ হলো, এটা আবার মুশকিল কথা। HIND2, ECOR এগুলো আবার কি জিনিস? আমরা সায়েন্সে পড়ছি যে সাধু বাবা বা হুট কথা একটা মানে কি কাল্পনিক কিছু আমরা বিশ্বাস করবো না। আমরা আগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানবো, সত্যতা যাচাই করবো, তারপরে আমরা তো বিশ্বাস করব। তাহলে এই এদের নামটা কেন এরকম হলো? তেড়া বেঁকা।
তাহলে এইটা আমাদেরকে জানতে হবে। কিভাবে নামকরণটা হয়েছে একটু লক্ষ্য করো। আমাদের এইটা ব্যাকটেরিয়ার কি বলো দেখি, গণ, এটা কি প্রজাতি বা স্পিসিস। লক্ষ্য করো, আমরা আর এই যে উৎসেচক দিয়েছি না, তার কতগুলো লেটার আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 5টা লেটার আছে, তাই তো? তাহলে ফার্স্ট লেটারটা কি উল্লেখ করে দেখো, ফার্স্ট লেটারটা ইন্ডিকেট করে বা কিভাবে দেওয়া হলো, আইটা এইচ দেওয়া হয়েছে। এইচটা তখনই দেওয়া হয় যে ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়েছে সেই ব্যাকটেরিয়ার গণের প্রথম অক্ষর। কার প্রথম অক্ষর? এই হিমোফিলাস ব্যাকটেরিয়া, তার প্রথম অক্ষর এই উৎসেচকটার কি অক্ষর, কোন লেটার হিসেবে গণ্য করা হয়েছে? ফার্স্ট লেটার। তাহলে এটা কার প্রথম অক্ষর? গণের প্রথম অক্ষর বা প্রথম লেটার, উৎসেচকের প্রথম লেটার হিসাবে গণ্য করা হয়। সেকেন্ড এবং থার্ড কোনটা? সেকেন্ড এবং থার্ড লেটার প্রজাতির প্রথম এবং দ্বিতীয় লেটারকে ব্যবহার করা হয়। কার প্রথম এবং দ্বিতীয়? প্রজাতির দ্বিতীয়। দেখো আই এবং এগুলো ছোট হাতের হবে, প্রথমেরটা বড়, বাদ বাকিগুলো ছোট। তাহলে আই এনটা কি লেখা আছে দেখো, আই এন, ইনফ্লুয়েঞ্জা, আই এন। এরপরে দেখো ফোর্থ যে লেটারটা আছে, এটা কি? এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে কি ফোর্থ। এটা হচ্ছে কি এক প্রকার এদের স্ট্রেন বা টাইপ। স্ট্রেন বা টাইপ, এটা বুঝতে পারলাম না স্যার। আমরা সালমোনেলা টাইপই পড়েছি। রূপান্তর ভবন পরীক্ষা ইঁদুরের এদিক ওদিক উল্টে গেছিল ইঁদুর, তাহলে সেখানে সালমোনেলা টাইপই 2টা স্ট্রেন দেখতে পেয়েছে, একটা স্মুথ, একটা রাফ, আর একটা এস একটা, এরকম এদের বিভিন্ন ধরনের স্ট্রেন আছে, বোঝা গেছে? সেই স্ট্রেনটাকে উল্লেখ করার জন্য এখানে কি করা যায়, বলা হয় যে ডি বা আর, এই ধরনের স্ট্রেন। 4 নম্বর যে লেটারটা সেটা কি হয়, স্ট্রেন দ্বারা উল্লেখ করে বা টাইপকে বোঝায়। 5 নম্বর যেটা আছে এটা কি বলো দেখি, রোমান নাম্বার। এটা কি 5 নম্বর রোমান নাম্বার আছে। এই রোমান নাম্বারটা কি করা হয়, এটা হচ্ছে কি বিজ্ঞানীদের দ্বারা দেওয়া ক্রমিক সংখ্যা। মানে তারা তো এইরকম টেস্ট টিউব নিয়ে পরীক্ষা করেন, 1টি 2টি 3 4 বিভিন্ন টেস্ট টিউবে পরীক্ষা করেন। কোন স্ট্রেন, বিভিন্ন স্ট্রেন দেওয়া থাকে এই টেস্ট টিউবগুলোতে। ধরো সেখানে একটার নাম দেয় 1 2 3 4, নানান টেস্ট টিউব নিয়ে পরীক্ষা করছেন। তার মধ্যে কোন টেস্ট টিউবের কোন স্ট্রেনটাতে, বোঝা গেছে? এই যে আর এই উৎসেচকটা আবিষ্কার হয়েছে, বোঝা গেল? সেইটা জানার জন্য এই বিজ্ঞানীদের দ্বারা এই রোমান সংখ্যাটা কি হয়, দেওয়া হয়, যেটা এদের কত নম্বর লেটার হিসাবে গণ্য করা হয়, ফিফথ, 5 নম্বর। এটা হচ্ছে কি বিজ্ঞানীদের দ্বারা দেওয়া ক্রমিক সংখ্যা, বোঝা গেল? মানে দেখা গেছে হিন্টু 2 নম্বর টেস্ট টিউবে আবিষ্কৃত হয়েছে। ক্লিয়ার? তাহলে এতদূর পর্যন্ত আমরা আর ই উৎসেচকের নামকরণটা সম্পর্কে জানলাম না? কোনো অসুবিধা আছে বলো? কোনো অসুবিধা আছে? তাহলে আর ই উৎসেচক কাকে বলে পরীক্ষায় প্রশ্ন দেয়, রেস্ট্রিকশন অঞ্চল কি প্রশ্ন দেয়, আর ই উৎসেচকের উদাহরণ দেয়, প্রথম আবিষ্কৃত আর ই উৎসেচকটার নাম বলে, এবং এখান থেকে এমসিকিউ দিবে। আচ্ছা, আরেকটা আছে ইসিওআরআই, এটা একটু ব্যাখ্যা করে দিই। আমরা ই কলাই জানি, ইসচে রেসিয়া কোলাই। এই ই কোলাই ব্যাকটেরিয়া থেকে কোন ই নেওয়া হয়েছে, ECOR1। তাহলে এটা হচ্ছে কি গণ, এটা কি গণের প্রথম অক্ষর, উৎসেচকটার কি অক্ষর হিসেবে গণ্য হবে, ফার্স্ট লেটার বা প্রথম অক্ষর। প্রজাতির প্রথম 2টি উৎসেচকের কি, সেকেন্ড এবং থার্ড। 4th নম্বরটা কি স্ট্রেন। 5th নম্বরটা কি বিজ্ঞানীদের দেওয়া হচ্ছে ক্রমিক সংখ্যা, রোমান যে সংখ্যাটা দেওয়া হয়েছে, বোঝা গেল? তাহলে এই ছিল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক। এরপরে আমরা জানবো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের কাজ। সেখানে কি তৈরি হয়, 2 প্রকার প্রান্ত তৈরি, একটা ভোঁতা প্রান্ত, একটা আঠালো প্রান্ত তৈরি, এটা আমরা এরপরেই জানবো।